প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আমি একটু আগে একটা বিষয়ে আ দেখে খুবই বিস্মিত, দুঃখিত এবং মর্মাহত। তার কারণ আমাদের দেশের অনেক মাধ্যম আছে, জাতীয় মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকা, এবং বর্তমানে তো বলার অপেক্ষা রাখে না যে মিডিয়ার অভাব নেই। মিডিয়া এখন ঘরে ঘরে। তো সেই হিসেবে আমরা বিভিন্ন খবর আমরা দেখি, পাই এই অবাধ প্রবাহের যুগে। কিন্তু মিডিয়ার স্বাধীনতার মানে এই না যে সব কিছুই আমাদের দেখাতে হবে, বলতে হবে। এখানে আমার অভিজ্ঞতায় যতটুকু আসে সেটা আপনাদেরকে বলতে চাই। সেটা হলো যে উন্নত বিশ্বে তাদের রাষ্ট্রীয় স্বার্থে এবং কূটনৈতিক স্বার্থে এমন এমন সংবাদ আছে যে সংবাদগুলো ছাপে না, তাতে তাদের রাষ্ট্রীয় নীতি কৌশলের উপর বিরূপ প্রভাব পড়তে পারে এবং সমাজের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। সেরকম খবর, নেতিবাচক খবর তারা ছাপে না বা বলে না। তো এক্ষেত্রে আমাদের ব্যাপারটা সম্পূর্ণ উল্টা। উল্টা বলতে সব খবর আমরা ছাপতে পারি না, আবার বলতে পারি না, আবার যেটা বলার দরকার ছিল না সেটা বলতেছি। এই যে একটা হযবরল অবস্থা, এই হযবরল অবস্থার মধ্যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আসল, কোনটা নকল, এইটা সাধারণ মানুষের বোঝার বাইরে চলে গেছে। যেমন ধরেন, একটা সময় আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে ছাপার অক্ষর মানেই এইটা একটা সত্যি খবর, ছাপার অক্ষর মানেই এইটা একটা ভালো জিনিস, ভালো খবর। টেলিভিশনে বলা মানেই সেইটা ঘটনা সবই সত্যি। এইরকম একটা মনোভাব আজকের থেকে 10, 12 বা 15 বছর আগেও ছিল। কিন্তু আসার বিষয় হলো এই যে সেটা আস্তে আস্তে আমাদের ওই ট্র্যাডিশনটা ভেঙে গেছে। মানুষ এখন আসলে বিশ্লেষণ করতে শিখেছে। মানুষ একটা সংবাদ পেলেই সেটা যাচাই করে। কিন্তু এখনো যাচাইয়ের পরিমাণ কম। যেটা আমরা ইউটিউবে দেখি, পেপারে দেখি, সেইটাই আমরা বিশ্বাস করি। এরকমের লোকের সংখ্যা এখনো অনেক বেশি। যাই হোক, আসল কথায় আসি। আমাদের এই মিডিয়া চ্যানেলগুলো বা মাধ্যমগুলোর একটা পার্থক্য এখনো বিরাজমান। সেটা হলো দায়িত্বশীল, দায়িত্বশীল একটা মিডিয়া। যেমন ধরেন, আমরা আহ, এরকম অনেক আন্তর্জাতিক মিডিয়া আছে, যে মিডিয়া এই, কোনো সংবাদ যদি ছাপে বা বলে সেটা অধিকতর গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হয়। তার মধ্যে নিউ ইয়র্ক টাইমস, তারপরে আহ, আল জাজিরা, তারপরে সিএনএন, বিবিসি, এই জাতীয় মিডিয়াগুলো দায়িত্বশীলতার চাইতেও বেশি দায়িত্বশীল তারা। তো এই অবস্থায় আমাদের দেশের দায়িত্বশীল মিডিয়া কোনটা বুঝবো? বুঝবো এখানে এই প্রিন্টিং মিডিয়া আছে, যেমন ইত্তেফাক, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, আজকের খবর, আহ, ইত্যাদি ইত্যাদি। তো টেলিভিশন আছে, চ্যানেল আই, এটিএন, তারপরে দেশ টিভি, তারপরে এরকম আরো প্রায় 70-72টা দায়িত্বশীল চ্যানেল আছে, জাতীয় মিডিয়া বলি আমরা।
তো সেই দায়িত্বশীল চ্যানেলের মধ্যে দেশ টেলিভিশন একটা জাতীয় মাধ্যম বলে আমি মনে করি। তো সেখানে দেখলাম যে তারা এক ভদ্রলোক, সে একজন ব্যবসায়ী, সে আত্মহত্যার একটা লাইভ প্রচার করতেছে। এবং আমার প্রশ্ন এখানে যে ওই যে দেশ টেলিভিশন জাতীয় মাধ্যম, সেই মাধ্যম এই লাইভটা প্রচার করছে এবং সে তার আক্ষেপের কথা বলতেছে, পারিবারিক সমস্যার কথা বলতেছে, বলে তারা সে কি এক ধরনের মেডিসিন যেটা খাওয়ার সাথে সাথেই মারা যায়, সেই মেডিসিনটা সে একটু পরে মনের দুঃখে খাবে। তো আমার প্রশ্ন হলো এই যে এই লাইভ অনুষ্ঠানটা, এই যে আত্মহত্যার যে বিষয়টা, এইটা দেশ টেলিভিশন পেল কিভাবে? এবং দেশ টেলিভিশন কেন তাদের আত্মীয় স্বজন বা প্রশাসনকে ইনফরমেশন দিল না তাকে রেস্কিউ করার জন্য, তাকে উদ্ধার করার জন্য? উদ্ধার হয়তো হতে পারতো কি পারতো না, সেটা পরের ব্যাপার। কিন্তু উদ্ধারের একটা চেষ্টা, মানে এরকমের একটা প্রক্রিয়ায় সচেষ্ট হওয়া, সেটা দেখলেও অন্তত প্রবোধ দেয়া যেত মনকে যে না, সেরকমের একটা চেষ্টা চলছে। হয়তো তাকে আত্মহত্যার প্রবণতা থেকে ফিরানো যেত কি যেত না, সেটা পরের হিসাব। এখন কথা হলো যে দেশ টেলিভিশন একটা জাতীয় মাধ্যম, এই মাধ্যমে এই আত্মহত্যা করছে লাইভে এসে, সেইটা প্রচার করাটা ফৌজদারি অপরাধ না? এটা যে কোনো একটা ইউটিউব চ্যানেল বা অজ্ঞতার বশে বা সস্তা ইউটিউবার এই এই সমস্ত কর্মকাণ্ড করতে পারত তাদের ভিউজ বাড়ানোর জন্য। এবং দেখলাম যে 3 লাখ 4 লাখ ভিউজ ছাড়িয়ে গেছে। তো এই ভিউজ বাড়ানোর জন্য অনেক সময় সস্তা ইউটিউবার বা সস্তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমের অহরহ ঘটে থাকে। কিন্তু আমার প্রশ্ন যে দেশ টেলিভিশন এইভাবে একটা আত্মহত্যার লাইভ অনুষ্ঠান কিভাবে প্রচার করে, এটা আসলে আমি বিস্মিত, দুঃখিত, মর্মাহত এবং ধিক্কার জানাই। দেশ টেলিভিশন এই কাজটা করেছে এবং তার পরবর্তীতে দেখলাম তার এক মামা, সে এসে বলল যে আমরা খবর পাই, খবর পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে যাই, যাওয়ার পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করি। ভর্তি করার পরে সেখান থেকে ওরা রেফার করে বগুড়ার হাসপাতালে, এবং বগুড়ার হাসপাতালে রেফার করার পরে তারা বলে মৃত হিসাবে ঘোষণা করে। তো এই অবস্থায় আমরা তাকে আসলে বাঁচাতে পারলাম না। এবং এই দেশ টেলিভিশনের এই ভিউজের দরকার ছিল, তাদের খুব টাকার প্রয়োজন, টাকাটা আসলে খুব দরকার মানুষের। যেটা জীবন্ত একটা মানুষ আত্মহত্যা করে, সেই লাইভটা দেখালে ভিউজ বাড়বে এবং টাকা পাবে তারা। হ্যাঁ, একটা জাতীয় মাধ্যম, এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আত্মহত্যার ব্যাপারে আমরা যতটুকু জানি, আমাদের ইসলাম ধর্ম তো বটেই, সকল ধর্মে ঘৃণিত একটা নিষিদ্ধ কাজ। কোনো ধর্মই আত্মহত্যা স্বীকার করে না, আত্মহত্যার জন্য উদ্বুদ্ধ করে না। আমি জানি ইউরোপের কিছু দেশে আত্মহত্যা, স্বেচ্ছায় আত্মহত্যার একটা আইন, আমি নির্দিষ্টভাবে দেশ বলতে পারবো না, খুব সম্ভব ইউএসএ, আমেরিকা বা আশেপাশের কোনো দেশ হবে, যে স্বেচ্ছায় তারা আত্মহত্যা করতে পারবে এই মর্মে একটা আইন পাশ করার চেষ্টা করেছিল। এবং ব্যাপক বিক্ষোভ এবং ব্যাপক সমালোচনা আলোচনার মধ্য দিয়ে সেই আইন পাশ করতে পারে নাই। সেই আইনটা অবশেষে রোধ করে। এখন আমি এই মুহূর্তে বলতে পারবো না, কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন যে আত্মহত্যার
আইন পাশ হয়েছে আমার জানা নাই। আমি যতটুকু খবর রাখি তাতে আমার জানা নাই। এটা চেষ্টা চলছিল ইউরোপে। এখন আমি একটা কথা বিনীতভাবে বলতে চাই যে এক একটা দেশের এক একটা প্রথা, এক একটা ট্র্যাডিশন, এক একটা কালচার থাকে। সেই কালচারকে আমরা অস্বীকার করতে পারবো না। সেই কালচারটাকে আমরা বাংলাদেশে যদি ফলো করি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা যদি ফলো করি তাহলে আমাদের সমাজে সেটা মানাবে না। তো সেই হিসেবে বলতে পারি যে ইসলাম ধর্ম সহ সকল ধর্ম এই আত্মহত্যার কাজটাকে ঘৃণা পোষণ করে এবং আত্মহত্যা যদিও ধরলাম কোনো দেশ আইন করতে পারে, তাহলে সেই আইনের একটা বিধিনিষেধ, একটা কালা কানুন বা একটা নিয়মবদ্ধ প্রক্রিয়া থাকবে, নিশ্চয়ই থাকবে। এবং সেটা একটা পরিবেশের ভিতর দিয়ে সে বনসই দিবে। তারপরে হয়তো, আমার ধারণাগতভাবে বললাম, বনসই দিয়ে তারপরে সেখানে আত্মহত্যার একটা প্রক্রিয়া অবলম্বন করবে। নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট হাসপাতালে, নির্দিষ্ট চিকিৎসক দ্বারা সেই জিনিসটা সংগঠিত হবে। তো সেটা নিশ্চয়ই লাইভে দেখাবে না এবং সেটা নিশ্চয়ই তাদের কোনো দায়িত্বশীল মিডিয়া প্রচার করবে না। যে জিনিসটা দেশের, সমাজের, পরিবারের, বিশ্বের অমঙ্গল হয় সেটা কোনো নিউজ না, সেটা নেতিবাচক নিউজ। তাহলে আমরা তো নেতিবাচক নিউজ বা সংবাদ কম শুনি, ইতিবাচক সংবাদ কম শুনি, সবই তো নেতিবাচক। এখন আত্মহত্যাও আমরা লাইভে প্রচার করছি। এটা আসলে আমাদের সাংবাদিকতার বা মানে তথ্যভিত্তিক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আসলে বড্ডই অভাব। আমাদের দেশের অজ্ঞানতা, অসচেতনতা এবং এই বিভিন্ন রকমের আহ, না জানা, অশিক্ষা, মূর্খতা, এটাই তার প্রমাণ। আমরা যেন বলতে পারলেই বাঁচি এবং তাতে মূল লক্ষ্য থাকে কত ভিউজ হবে, কত ইনকাম হবে, এই জিনিসটা আমরা মনে করি। তো দর্শকবৃন্দ, আমি শেষে একটা কথা বলতে চাই। আমি একটা বই পড়েছিলাম, বইটার একটা উদ্ধৃতি দিতে চাই। সেটা হলো ইস্পাত, নিকোলাই অস্ট্রোভস্কি। উনি একটা লাইন লিখেছিলেন, লাইনটা হুবহু হবে কিনা আমি বলতে পারি না, কিন্তু ভাবার্থটা এরকম যে মানুষের জীবন তো একটাই। সেই জীবন যদি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাজে না লাগে, মঙ্গলজনক কাজে না লাগে, ইতিবাচক কাজে না লাগে, তাহলে সেই জীবন এবং জন্মটাই বৃথা। আমাদের জীবনটা অনেক মূল্যবান, আমাদের জীবনটা মসৃণ, আমাদের জীবনটা শান্তিময়, আমাদের জীবনটা অনেক ভালো লাগার এরকমের ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। আসলে মূল লক্ষ্যটা আমাদের শান্তি। শান্তির জায়গাটা অন্বেষণ করে খুব কম লোক। শুধু আহ, টাকা, সম্পদ মানুষের শান্তি এনে দিতে পারে না। টাকা প্রয়োজন, মৌলিক চাহিদার জন্য টাকা প্রয়োজন, বেঁচে থাকার জন্য টাকা প্রয়োজন। সেই মৌলিক চাহিদা আমি উল্লেখ করি অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। আর একটা জিনিস নতুন যোগ হয়েছে নিরাপত্তা। নিরাপত্তার কারণে এই মৌলিক চাহিদা পূরণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যদি আমরা আকাঙ্ক্ষা করি, আশা করি, তাহলে কিন্তু আমাদের অশান্তি হয় না। এবং আরেকটা জিনিস পাশাপাশি বলি যে এই মৌলিক চাহিদা পূরণের পরে যদি আমরা ন্যায্যতা পাই, ন্যায্যতা পাই, ন্যায্য মজুরি পাই এবং যোগ্যতা অনুযায়ী যদি আমরা সমতার ভিত্তিতে ইনকাম করতে পারি, তাহলে কিন্তু
সংকট থাকে। তো এই অবস্থায় আমার জীবনের জন্য আমার জীবনটার মালিক আমি না। আমার একটা জীবন, কিন্তু আমি তো আকাশ থেকে ছিটকে পড়ি নাই। আমার জন্মদাতা মা, জন্মদাতা বাবা, তাদের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমার যেমনি চেষ্টা করতে হবে, এবং তাদেরও আশা আছে। এবং আমার জীবনটার মালিক আমি শুধু একাই না, মহান সৃষ্টিকর্তা আমার জীবনের মালিক। তারপরে বাবা মাও আমার জীবনের উপরে অধিকার রাখে। আমার স্ত্রী, পুত্র, পরিজন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র আমার কাছ থেকে আশা করে। বিধায় আমার জীবনটার জন্য আমি একাই মালিক না। বিধায় আমার জীবনটা নষ্ট করার জন্য, জীবনটা শেষ করে দেওয়ার জন্য আমি নিজে একা সিদ্ধান্ত নিতে পারি না। নিজে একা কখনোই সিদ্ধান্ত নিতে পারি না। এবং মানুষের জীবনে বন্ধুর পথ, লড়াই, সংগ্রাম এবং এক ধরনের চড়াই উতরাই, উত্থান পতনের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের জীবন, তাতে কোনো সন্দেহ নাই। এবং আমি যদি বলি, আমাদের সেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আজীবন সংগ্রাম করে গেছেন ইসলাম ধর্মকে শান্তিময় একটা ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। এবং এরকম অন্যান্য ধর্মেরও যারা ধর্মগুরু, তারা লড়াই সংগ্রাম করে গেছেন, তাদের সামগ্রিক মানবজাতির কল্যাণের জন্য সংগ্রাম করে গেছেন। তারা ক্ষুধার্ত ছিলেন, তারা কখনো থাকার জায়গা পাননি, কিন্তু তারা তো আত্মহত্যা করার চেষ্টা করেনি। জীবন তো একটাই, এই জীবনটা আর কি ফিরে পাবো আমরা? বিধায় লড়াইটাও কিন্তু এক ধরনের শান্তি, লড়াইটাও মানুষের জীবনের একটা বেঁচে থাকার অবলম্বন। আমি জানি, আমি যদি 2 দিন আপনার শুয়ে বসে থাকি, তাহলে আমি আরো অসুস্থ হয়ে পড়ি। এবং সেটা আমার মনে হয় যেন আমি না, প্রত্যেকটা কর্মমুখী মানুষ যারা আসলে কাজকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে, রাষ্ট্রকে ভালোবাসে, তারা সবাই চায় কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে। এবং আমার কাজের ফলাফল আমি পাবো। আমি যদি একটা কালো দিক, একটা খারাপ দিক, তাহলে আমি যদি কালো দিকে যাই, তার ফলাফলটাও আমি পাবো। খারাপ দিকে গেলেও আমি তার ফলাফল পাবো। বিধায় আত্মহত্যা একটা গর্হিত, জঘন্য, ঘৃণিত কাজ। এবং সর্বজন বিদিত একটা কথা সত্য, সেটা হলো আত্মহত্যা মহাপাপ। এই আত্মহত্যা মহাপাপ। কাজেই আমি আমার সমাজকে, আমার পরিবারকে, রাষ্ট্রকে যদি বিনির্মাণ করে দিয়ে যেতে না পারলাম, তাহলে সেই জীবনটা তো বৃথা। আমি হয়তো অভিমান নিয়ে, হয়তো কষ্ট নিয়ে আমি আত্মহত্যা করব, আমি মনে করি এটা একটা মারাত্মক রোগের সমতুল্য। বিধায় আমরা লড়াই করব, আমরা সংগ্রাম করব, আমরা ভালো থাকার চেষ্টা করব। এবং আমি আবারও সবাইকে অনুরোধ করব, যে সংবাদটা, যে খবরটা নেতিবাচক হয়, সেই খবর সমাজে বিরূপ প্রতিক্রিয়া হয়, সেই সংবাদটা আমরা প্রচার না করি। হ্যাঁ, সমাজকে এগিয়ে যেতে দিন। এবং দেশ টেলিভিশনের মতো একটা জাতীয় মাধ্যম এই আত্মহত্যার লাইভ শোটা দেখিয়েছে, এবং আমার দেখতে হয়েছে, পুরো দেশবাসী দেখছে। হ্যাঁ, এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেটা প্রত্যক্ষ করেছে। আমি এই দেশ টেলিভিশনের এই উদ্যোগকে ঘৃণা করি এবং ঘৃণা জানাই। এবং সংশ্লিষ্ট প্রশাসন তাদের একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য আমি অনুরোধ করব, যে এই রকমের সংবাদ একটা জাতীয় মাধ্যম কিভাবে দেখায়। সবাইকে
ধন্যবাদ।